হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আর তোমরা গতকালই দেখেছো যে তোমাদের একটা কিন্তু রেজিস্ট্রেশন এর একটা নোটিশ পাবলিশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। ঠিক আছে, সেটার ডেট আমি নোটিফিকেশন ডেট এখানে দিয়ে দিচ্ছি, 28/7 কিন্তু পাবলিশ করা হয়েছে। অর্থাৎ কাউন্সিলিং এর যে প্রসেস বা প্রক্রিয়া বা স্টেপ বাই স্টেপ, সেটা কিন্তু এই নোটিশে স্পষ্টভাবে মেনশন করা আছে। তাই পুরো এই ইংলিশ নোটিশটা আমি যথাযথভাবে তোমাদের বাংলাতে ট্রান্সলেট করার চেষ্টা করেছি, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের বুঝতে সুবিধে হয় যে কি করে রেজিস্ট্রেশন করতে হবে, কি কি প্রক্রিয়া রয়েছে, কত টাকা ফি পে করতে হবে এবং কত মার্ক তোমাদের রেজিস্ট্রেশনের সময় দিতে হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা বা কাউন্সিলিং কি করে হবে, সমস্ত প্রক্রিয়া আমি বাংলাতে যথাযথভাবে তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি, যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয়। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, অনেক কিছু তোমরা এখান থেকে বুঝতে পারবে। ওকে, প্রথমে আমি চলে আসব তোমাদের যে রুলস অ্যান্ড গাইডলাইন যেটা রয়েছে, সেটা কিন্তু আমি এখানে ট্রান্সলেট করার চেষ্টা করেছি। এখানে বলা হচ্ছে কাউন্সিলিং এর সমস্ত দিক, অর্থাৎ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, অ্যালটমেন্ট, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, প্রভিশনাল অ্যাডমিশন শুধুমাত্র কেন্দ্রীভূত অনলাইন প্রক্রিয়ায় হবে। আবারও বলছি, তোমাদের রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন করার পরে তোমাদের অপশন থাকবে চয়েস ফিলিং, অর্থাৎ কোন কলেজ তুমি চয়েস করছো সেটা তোমাদেরকে চয়েস ফিলিং আমি পরবর্তী নিচের দিকে কিন্তু আমি অবশ্যই সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। নেক্সট হচ্ছে অ্যালটমেন্ট। ঠিক আছে, দেখো অ্যালটমেন্ট হচ্ছে তুমি চয়েস ফিলিং করলে সেটাকে লক করলে তারপরে তুমি অ্যালটমেন্ট পাবে, এবং পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ তোমাকে পে করতে হবে, প্রভিশনাল অ্যাডমিশন এটা শুধুমাত্র কেন্দ্রীভূত অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে করতে হবে। ওকে, পরবর্তী বলছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত অনুমোদিত সিট যে ম্যাট্রিক্স রয়েছে, সেখানে তোমাদের কত ভ্যাকান্ট রয়েছে, কোন ইনস্টিটিউটে কতটা তোমাদের ভ্যাকান্স রয়েছে, জিএনএম এএনএম এর কতটা শূন্য পদ রয়েছে, সমস্ত কিছু কিন্তু প্রকাশিত করা হবে। অর্থাৎ সিট ম্যাট্রিক্সটা প্রকাশিত করা হবে, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমাদের প্রকাশিত করা হবে। ঠিক আছে, নাম্বার 3-এ রয়েছে দেখো, যে কোনো প্রার্থী যোগ্যতার মানদণ্ড পূরণ করে এবং এই উদ্দেশ্যে অনুষ্ঠিত তোমাদের যে কমন এন্ট্রান্স এক্সামিনেশন এএনএম জিএনএম 2022 হয়েছিল তার উপর, এবং এর উপর ভিত্তি করে তোমাদেরকে জিএমআর এই যে র্যাঙ্ক কার্ড যেটাকে বলা যায়, আশা করি প্রত্যেকে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করেছো এবং এর উপর ডিপেন্ড করেই তুমি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, নেক্সটে বলা হচ্ছে দেখো কটি প্রক্রিয়ায় তোমাদের এই কাউন্সিলিং হবে। এখানে বলা হচ্ছে 3টি প্রক্রিয়ায় তোমাদের কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন এবং মপ আপ। তিনটে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এই পর্বগুলো, অর্থাৎ তোমাদের যে 3টে কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন এবং মপ আপ, তিনটেই তোমাকে থেকে ভালো করে অবশ্যই তোমাদেরকে জানতে হবে। ওকে, নেক্সটে বলা হচ্ছে রেজিস্ট্রেশন শুধুমাত্র প্রথম রাউন্ডের শুরুতেই করতে হবে। আবারও বলছি, এই যে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে, রেজিস্ট্রেশন কিন্তু প্রথম রাউন্ড তোমাদের যখন কাউন্সিলিং এ শুরু হবে, তার যে একটা ডেট রয়েছে, এই ডেটের মধ্যে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো তোমাদের টেন্টেটিভ একটা ডেট দিয়েছে যে সেকেন্ড উইক অফ আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের সেকেন্ড উইকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। তাহলে এই রেজিস্ট্রেশনটা অবশ্যই তোমরা করে ফেলবে, প্রথম রাউন্ডের শুরুর আগে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এবং কি বলছে, কাউন্সিলিং অ্যান্ড ভর্তির জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। দেখো রেজিস্ট্রেশন অবশ্যই একটা ম্যান্ডেটরি। তুমি যদি কাউন্সিলিং করতে যাও বা ভর্তি হতে চাও এই জিএনএম এএনএম কোর্সে, তাহলে রেজিস্ট্রেশন তোমাকে অবশ্যই করতে হবে। তুমি যদি রেজিস্ট্রেশন না করো, তাহলে কাউন্সিলিং বা ভর্তির জন্য তুমি এলিজেবল হবে না। যেমনটা তোমরা ধরে নিতে পারো, কোনো খেলায় যদি তুমি এন্ট্রি ফি পে না করো, তোমাকে খেলা খেলতে দেওয়া হবে না, ঠিক সেই রকমই কাউন্সিলিং তুমি যদি করতে চাও, কাউন্সিলিং বা ভর্তি তুমি যদি হতে চাও, তাহলে রেজিস্ট্রেশন তোমার ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি। ওকে, পূর্ব ঘোষিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হওয়া প্রার্থীকে কোনো অবস্থাতেই রাউন্ডে সিট অ্যালটমেন্টের জন্য বিবেচিত করা হবে না, বোর্ড স্পষ্ট করে এখানে বলে দিয়েছে। অর্থাৎ তুমি যদি রেজিস্ট্রেশন না করো, তাহলে কোনো প্রার্থীকে কিন্তু সিট যে অ্যালটমেন্ট হয়, সেখানে কিন্তু কোনোভাবেই তাকে বিবেচিত বলে ঘোষণা করা হবে না। ওকে, নেক্সট বলছে কাউন্সিলিং এর জন্য যে রেজিস্ট্রেশন ফি, সেটা কিন্তু তোমাকে 500 টাকা দিতে হবে, এবং যে টাকাতে কোনো অবস্থায় ফেরতযোগ্য হবে না। অর্থাৎ তুমি যে 500 টাকাটা রেজিস্ট্রেশনের জন্য পে করবে,
সেটা কোনো ক্ষেত্রে তোমাকে ফেরত দেওয়া হবে না, অর্থাৎ সেটা নট রিফান্ডেবল মানি। ওকে, তো আবারও বলছি, এই কাউন্সেলিং এর জন্য তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য তোমাকে এই 500 টাকা রেজিস্ট্রেশনের জন্য পে করতে হবে। রেজিস্ট্রেশন তোমরা কি করে করবে? মোবাইল থেকে। সেটা কিন্তু আমি যখন রেজিস্ট্রেশন শুরু হবে তখন কিন্তু একটা ক্যান্ডিডেটের আমি রেজিস্ট্রেশন মোবাইল থেকে কি করে করতে হয় সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব বা দেখিয়ে দিব। নেক্সট হচ্ছে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন কি করে করতে হবে? দেখো, প্রয়োজনীয় প্রার্থীদের প্রয়োজনীয় পার্সোনাল ডিটেল, একাডেমিক ডিটেল, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, অ্যাড্রেস ইত্যাদি কিন্তু প্রদান করতে হবে। অর্থাৎ প্রার্থীকে রেজিস্ট্রেশন করার সময় এই প্রক্রিয়াগুলোকে মেনটেন করতে হবে, ঠিক আছে। পরবর্তী রয়েছে, প্রার্থীকে অবশ্যই এর জন্য অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার এবং র্যাঙ্ক যে প্রদান করা হবে, প্রদান করতে হবে নিম্নলিখিত একাডেমিক তথ্য অনুযায়ী, ঠিক আছে। এই সমস্ত কিছু রেজিস্ট্রেশন করার সময় কিন্তু একজন প্রার্থীকে অবশ্যই এগুলো ঠিক রাখতে হবে এবং ডিটেলগুলো দিতে হবে। ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্ক অফ ক্লাস 12, অর্থাৎ তুমি এইচএসে কত মার্ক ছিল ফুল এবং কত তুমি পেয়েছো সেটা দিতে হবে। ফুল মার্ক অ্যান্ড অবটেন মার্ক ইন ইংলিশ, অর্থাৎ এইচএসে তোমার যে ইংলিশ ছিল সেখানে কত মার্ক ছিল এবং কত মার্ক তুমি পেয়েছো। ইফ কোয়ালিফাইড এক্সামিনেশন এএনএম, তুমি যদি এক্সামিনেশন এএনএম এ কোয়ালিফাইড করো তাহলে তার ফুল মার্ক এবং অবটেন মার্ক তোমাকে দিতে হবে। ইফ কোয়ালিফাইড এক্সামিনেশন, তাহলে তুমি যদি এক্সামিনেশন কোয়ালিফাইড করো দেন নার্সিং রেজিস্ট্রেশন, তোমাদের সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ডেট তোমাকে দিতে হবে, ঠিক আছে। তুমি যদি এএনএম এ কাউন্সিলিং এএনএম যে কোর্সটা সেটা এক্সামিনেশনে কোয়ালিফাইড করে থাকো তাহলে তোমাকে অবশ্যই দিতে হবে। নেক্সট হলো রেজিস্ট্রেশনের সময় বিভিন্ন তথ্য প্রদানের সময় প্রার্থীদের খুব সতর্ক থাকতে হবে। প্রার্থী যারা রেজিস্ট্রেশন জমা দেওয়ার পর কারেকশন বা এডিটিং করার জন্য কোনো বিধান নেই। অর্থাৎ তোমাকে রেজিস্ট্রেশন করার সময় খুব সতর্ক এবং খুব সিওর ভাবে বা সিকিউর ভাবে তোমাকে কিন্তু পুরো ডিটেল দিতে হবে। কারণ হচ্ছে এটা কোনো মতেই কারেকশন বা এডিটিং করা যাবে না। তাই প্রার্থীর কাছে কলেজ এবং কোর্সের কোনো পছন্দ না থাকে বা প্রার্থী দেওয়া ভুল ইনপুট এর কারণে কোনো সিট অ্যালটমেন্ট যদি না করা হয় তাহলে বোর্ড কোনো প্রার্থীর দেওয়া এই ধরনের ভুল ইনপুট এবং তা পরবর্তী কোনোটির জন্য আইনত দায়ী থাকবে না। ওকে, অর্থাৎ তুমি যখন রেজিস্ট্রেশন করবে তখন সমস্ত কিছু তোমাকে ভালো করে পড়ে বুঝে কিন্তু তোমার ডিটেলটা দিতে হবে। দেখা গেল তুমি যে 50% নাম্বার পেয়েছো কিন্তু তুমি রেজিস্ট্রেশনে 60% নাম্বার দিলে এবং তোমাকে যখন অ্যালটমেন্ট দেওয়া হবে এবং তুমি যখন কোনো ইনস্টিটিউট বা কলেজে ভর্তি হতে যাবে সেখানে যদি অ্যাডমিশন অফিসার পুরোটা ফিজিক্যালি চেক করে দেখে যে তুমি ভুল করেছো তাহলে তোমার রেজিস্ট্রেশনটা পুরোটা সিট অ্যালটমেন্ট যেটা সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দিতে পারে। এতে বোর্ড কোনো পক্ষে দায়ী থাকবে না, এটা কিন্তু বোর্ড স্পষ্ট করে বলে দিয়েছে। এবার রেজিস্ট্রেশন তোমাদের যখন হয়ে যাবে তখন তোমাদের অপশন আসবে যে চয়েস ফিলিং। খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব চয়েস ফিলিং, অর্থাৎ তোমাকে কিন্তু চয়েস করতে হবে কোন কলেজটা তোমার ক্ষেত্রে সুইটেবল, কাছাকাছি বা কোনটা তুমি পছন্দ করছো। অর্থাৎ এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় একবার একাডেমিক স্কোর দেওয়া হয়ে গেলে এবং রেজিস্ট্রেশন ফি যদি জমা দেওয়া হয় তাহলে তথ্যগুলোর উপর ভিত্তি করে তার যোগ্যতার মানদণ্ড অনুযায়ী উপলব্ধ ইনস্টিটিউট এবং কোর্সের পছন্দ দেখতে পাবেন। অর্থাৎ তুমি যখন রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট করে দিলে, ফি অর্থাৎ 500 টাকা তুমি দিয়ে দিলে এবং পুরো তথ্য তুমি কমপ্লিট করে দিলে, তাহলে তুমি কি দেখতে পাবে? একটা ইনস্টিটিউট বা কোর্সের পছন্দ কিন্তু তুমি দেখতে পাবে রেজিস্ট্রেশন করার সময়। দেন কি বলছে, ইনস্টিটিউট বা কোর্স নির্বাচন করার পর প্রার্থী তার পছন্দগুলোকে তার অগ্রাধিকার অনুযায়ী সাজিয়ে নেবেন। অর্থাৎ কি তুমি কলেজগুলোকে তোমার ইচ্ছা মতো কিন্তু তোমার সামনে যেগুলো কলেজগুলো আসবে সেই কলেজগুলো কিন্তু তুমি ইচ্ছা মতো কিন্তু সাজিয়ে নিতে পারো। এটা সম্পূর্ণ তুমি দেখতে পাবে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে। ওকে, নেক্সট বলছে যদি একজন প্রার্থী কোনো পছন্দ না করে তাহলে তাকে অবশ্যই অ্যালটমেন্ট দেওয়া হবে না। অর্থাৎ একজন প্রার্থীকে অবশ্যই পছন্দ করতে হবে, অর্থাৎ চয়েস ফিলিং করতে হবে, তাহলে অবশ্যই তাকে কোনো অ্যালটমেন্ট দেওয়া হবে না, ঠিক আছে। যদি পছন্দ না করে তাহলে কিন্তু অ্যালটমেন্ট দেওয়া হবে না। ওকে, পরবর্তী বলছে প্রার্থীদের পছন্দ নির্বাচন করার সময় খুব বিচক্ষণ এবং সতর্ক হতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ এবং সমস্ত সম্ভাব্য প্রতিষ্ঠান, শাখা প্রতিষ্ঠান করা দেওয়া পরামর্শ দেওয়া হয়েছে। এটি নিশ্চিত করে যে তিনি সর্বদা একটি অ্যালটমেন্ট পান। বর্তমান অ্যালটমেন্ট গ্রহণ করার পর প্রার্থী সর্বদা আপগ্রেডেশন বেছে নিতে পারে। দেখো,
একজন প্রার্থীকে অ্যালটমেন্ট দেওয়া হবে, অর্থাৎ সিট যে অ্যালটমেন্টটা রয়েছে সেটা দেওয়া হবে, এবং অ্যালটমেন্ট দেওয়ার পরে সে পরবর্তী স্টেপ আপগ্রেডেশন বেছে নিতে কিন্তু পারে। ওকে, নেক্সট রয়েছে দেখো, তুমি যখন চয়েস ফিলিং করলে তখন এবার চয়েস লকিং, অর্থাৎ যে ফিলিং তুমি করলে, চয়েস তুমি পছন্দ করে দিলে, সেটাকে কিন্তু তুমি লক করে দিতে পারবে। লক মানে হচ্ছে কি, যেটা পছন্দ করলে সেটা কিন্তু পুরোপুরি তোমার সেভ হয়ে গেল এবং বোর্ডের কাছে চলে গেল তুমি কি কি সেভ করেছো এবং কি কি লক করেছো। অর্থাৎ প্রার্থীকে অবশ্যই পূর্ব ঘোষিত তারিখের মধ্যে তার পছন্দগুলোকে লক করতে হবে। লক মানে তুমি সেটা লক করে দিলে, বদ্ধ করে দিলে। ওকে, প্রার্থী তার লক করা পছন্দগুলির একটি প্রিন্ট আউট অবশ্যই নিতে পারেন। ওকে, বোঝা গেল। নেক্সটে বলছে, যদি একজন প্রার্থী পূর্ব ঘোষিত সময়সীমার মধ্যে তার পছন্দগুলো লক করতে ব্যর্থ হন বা ভুলে যান, তবে তার শেষ সংরক্ষিত পছন্দগুলি চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং নির্ধারিত তারিখ এবং সময়ের পরে স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। দেখো, কোনো প্রার্থী দেখা গেল যে লক করার যে প্রক্রিয়া রয়েছে সে লক করতে ভুলে গেল, তাহলে কি হবে, সে যখন যেটা পছন্দ করেছিল সেটা টাইম অনুযায়ী অটোমেটিকভাবে সেটা ব্লক হয়ে যাবে। ওকে, দেখো এখানে ব্লক রয়েছে, এটা আমি একটু ট্রান্সলেট করতে অসুবিধা হয়েছে, এটা ব্লক নয়, লক হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে লক হয়ে যাবে। ওকে, নেক্সট বলছে, এবার তোমাদের যখন চয়েস ফিলিং, চয়েস লকিং, রেজিস্ট্রেশন হয়ে গেল, তাহলে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে রাউন্ড ওয়ান, মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ রাউন্ড ওয়ানেই তোমাদের কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রথম রাউন্ডে অ্যালটমেন্ট একটি পূর্ব নির্ধারিত তারিখের মধ্যে ঘোষণা করা হবে। প্রার্থীর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে অ্যালটমেন্ট দেওয়া হয়। যদি কোনো প্রার্থী কোনো পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা বাছাই করে পাওয়া যায় যে আবেদনকারী অ্যালটমেন্টের জন্য যোগ্য নয়, তাহলে কিন্তু অ্যালটমেন্ট বা অ্যাডমিশন বাতিল বলে গণ্য হবে। এর আগে আমি যেটা বললাম, কোনো কারণবশত তুমি রেজিস্ট্রেশন করতে গিয়ে ভুল করে ফেললে, অর্থাৎ এর আগে যে এক্সাম্পলটা আমি দিলাম, 50% তোমার এইচএসে রয়েছে কিন্তু তুমি 60% করেছো, ঠিক আছে, সেখানে কিন্তু এই অ্যাডমিশন অফিসার যদি মনে করেন যে তুমি তথ্য ইনপুট করেছো, ভুল করেছো, তাহলে এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা, মানে তুমি যে কলেজে পছন্দ করেছো সেই কলেজে তোমাকে যখন ভেরিফিকেশন করা হবে, সেখানে যদি যাচাই বাছাই করার পর দেখা গেল যে আবেদনকারী যে অ্যালটমেন্টের যোগ্য নন, তাহলে কিন্তু তোমার অ্যালটমেন্ট বা সিট অ্যালটমেন্টটা সম্পূর্ণভাবে বাতিল বলে গণ্য হবে। ওকে, নেক্সটে বলছে, প্রার্থীকে অবশ্য 1,000 টাকা একটি আসন ফি প্রদান করতে হবে। অর্থাৎ তুমি যখন সিট অ্যালটমেন্ট পাবে তখন তোমাকে 1,000 টাকা কিন্তু প্রদান করতে হবে বা দিতে হবে বা পে করতে হবে। প্রার্থী যদি আসন গ্রহণযোগ্যতা ফি দিতে ব্যর্থ হন, তবে বর্তমান বরাদ্দ বাতিল করা হবে। অর্থাৎ তুমি সিট অ্যালটমেন্ট যে একটা লেটার পেলে, এই লেটারটা তোমাকে 100 টাকার পরিণয়ে কিন্তু নিতে হবে। ওকে, বা 100 টাকা পে করতে হবে, তাহলে তোমাকে সিট অ্যালটমেন্ট লেটারটা দেওয়া হবে। কিন্তু দেখা গেল কোনো প্রার্থী এই টাকাটা বা ফিটা দিতে ব্যর্থ হলে বর্তমানে বরাদ্দ তার বাতিল করা হবে এবং ভবিষ্যতের কোনো রাউন্ডে তাকে আসন বরাদ্দের জন্য বা সিট অ্যালটমেন্টের জন্য বিবেচনা করা হবে না। ওকে, এই ধরনের ইনফরমেটিভ ক্লাসের জন্য অবশ্যই একটা লাইক করবে এবং আপডেট করে রাখবে সাবস্ক্রাইব করে। নেক্সট বলছে, আসন গ্রহণের ফি প্রদানের পর প্রার্থীকে অবশ্যই তার ইউনিক অ্যালটমেন্ট আইডি, অর্থাৎ যখন তুমি সিট অ্যালটমেন্ট তোমাকে গ্রহণ করা হলো বা তোমাকে দেওয়া হলো, তখন তোমাকে ইউনিক অ্যালটমেন্ট আইডি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করার সময় বা সিট অ্যালটমেন্ট করার পরে কিন্তু তোমাকে দেওয়া হবে ইউনিক অ্যালটমেন্ট আইডি, এবং এটা অবশ্যই তোমাকে ইনস্টিটিউটের সংশ্লিষ্ট অ্যাডমিশন অফিসারের কাছে প্রকাশ করতে হবে। অর্থাৎ তুমি যে কলেজে তুমি পছন্দ করেছো সেই কলেজ কিন্তু অ্যাডমিশন যিনি অফিসার থাকবেন তিনাকে কিন্তু এই ইউনিক অ্যালটমেন্ট আইডিটা দেখাতে হবে। ওকে, নেক্সট বলছে নাম্বার 5-এ বলছে যে অ্যালটমেন্ট তুমি লেটার যেটা তুমি ডাউনলোড করার পরে প্রার্থীকে অবশ্যই প্রতিষ্ঠানে অ্যালটমেন্ট লেটার যাচাইয়ের জন্য অন্যান্য সমস্ত নথি যত ডকুমেন্ট রয়েছে সব নথি সহ রিপোর্ট করতে হবে। প্রার্থী যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রিপোর্ট করতে ব্যর্থ হন,
তাহলে বর্তমানে অ্যালটমেন্ট লেটার বাতিল করা হবে এবং ভবিষ্যতে কোনো রাউন্ডে তাকে সিট অ্যালটমেন্টের জন্য বিবেচনা করা হবে না। ওকে, যেটা আমি বললাম যে সঠিকভাবে তোমরা রেজিস্ট্রেশন কাউন্সিলিং এর জন্য সমস্ত কিছু যা ডেটা তোমার রয়েছে সঠিক ডেটাটা প্রদান করার চেষ্টা করবে। কোনো কারণবশত তুমি যদি ভুল ডেটা ইনপুট করো তাহলে তোমার অ্যালটমেন্ট লেটারটা সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং ভবিষ্যতে কোনো অবস্থাতে কোনো রাউন্ডে তোমাকে সিট অ্যালটমেন্টের জন্য বিবেচনা করা হবে না। ঠিক আছে, তো এটুকুই তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, অ্যালটমেন্ট লেটার সমস্ত কিছু কিন্তু আলোচনা করলাম। পরবর্তী ভিডিও আমাদের আসবে মপ আপ এবং আপগ্রেডেশন কি, সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এটা যদি তোমাদের ইনফরমেশনটা বাংলা ট্রান্সলেট করার চেষ্টা আমি করেছি যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের বাংলায় বুঝতে সুবিধা হয় এবং বুঝতে পারে রেজিস্ট্রেশন সমস্ত কিছু, তাদের সুবিধার্থে আমি এটা পুরো ইংলিশটা বাংলা ট্রান্সলেট করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের অনেকের হেল্প হয়েছে। যদি হেল্প হয় এবং ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং যারা নতুন রয়েছে আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে পরবর্তী আপডেটের জন্য। ওকে, ডেসক্রিপশানে আমি টেলিগ্রামের লিঙ্কে দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে কারণ সেখানে অনেক ধরনের ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হয়। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই টেক কেয়ার, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে।